ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের ঘোষণা দিয়েছেন রিটকারী আইনজীবী কাজী আকবর আলী। সকালে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই রিটটি খারিজ করে দেন। পরে প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত মামলা খারিজ করায় ইশরাকের শপথ নেওয়ার কোনো বাধা রইল না। আগামী ২৬ মের মধ্যে তাকে শপথ পড়াতে হবে। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। মিস্টার জাস্টিস আকরাম হোসেনের সমন্বয় ডিভিশন বেঞ্চে দুদিন হিয়ারিং হয়েছিল। সাবজেক্ট ম্যাটার ছিল যে ইশরাকের শপথ বন্ধ করার জন্য জৈনিক মামুন রশিদ এটা রিট করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে। 2 দিন হিয়ারিংয়ের পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে তাদের আবেদন এবং আদালত আরও বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা আহ্বান জানাবো, এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। কোর্ট বলেছেন যে আজকেই তারা চেষ্টা করবেন যে এই যে আদেশটি, সেই আদেশটি তারা সাইন করে দিতে। আমরা নকলের দরখাস্ত দিয়েছি ইতিমধ্যে। আমরা নকল প্রাপ্তি সাপেক্ষে আজকেই যদি আমাদের যাওয়া সম্ভব হয় আমরা যাব, না হলে পরবর্তী যেদিন ওয়ার্কিং ডে থাকবে সেদিনই আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ফাইল করব। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্রুত শপথের পাশাপাশি সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ভোরের আলো ফুটতেই পারে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা। দুপুরে ইশরাক হোসেনের শপথ না পড়ানোর রিট খারিজ হলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বললেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে 1:02 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সমর্থকদের তিনি এমন নির্দেশনা দেন। আদালতের এই রায়ের প্রতি সন্তুষ্ট এবং শ্রদ্ধাশীল। তা ঢাকা দক্ষিণবাসীর যে চাওয়া ছিল, দিবা ছিল, আদালত তার যোগ্য রায় দিয়েছে, এই রায় আনন্দিত। এখন আমাদের দাবি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আরেকজন 2 জন উপদেষ্টা তাদেরকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ না করলে আমাদের এই আন্দোলন দুর্বার গতিতে আমরা এগিয়ে নিয়ে যাব। উপদেষ্টাদের 2 জন যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা মনে করি যেখানে যা লাগে তা দিয়ে প্রস্তুতি নেব। আমাদের হাইকমান্ড যেই ঝড় বৃষ্টি তুফান যাই আসুক আমরা আছি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। অপু, ইশরাক সমর্থকদের অবস্থান ও বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সদা আপনাকে ধন্যবাদ। আসলে শুরুতেই আপনার মাধ্যমে যে বিষয়টি দর্শকদেরকে জানাতে হয় যে বিএনপি নেতা ইশরাক হোসেন আদালত থেকে যখন রায় পেলেন এবং তিনি নির্বাচিত হলেন, এরপর কিন্তু গেল 27 এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি গেজেট প্রকাশ করা হয়েছিল এবং সেই গেজেটের পরে কিন্তু দীর্ঘায়িত শপথ নেওয়ার যে দীর্ঘায়িত মনোভাব সেটি কিন্তু আদালত পর্যন্ত গড়ায়। এরপর কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু যে নির্বাচন কমিশনের যে ট্রাইব্যুনাল ছিল, নির্বাচন ট্রাইব্যুনাল, তাদের সাথেও কথা বলেছে এবং তারা জানতে পেরেছে যে আদালতে একটি রিটের কারণে তার শপথটা স্থগিত হয়ে আছে। কিন্তু আজকে সেই শপথের যে শপথ নেওয়ার কথা ছিল সেটি রিট করার কারণে এতদিন আসলে বন্ধ হয়েছিল এবং দীর্ঘ 7 দিন আন্দোলনের পরে জনদাবির মুখে, নগরবাসীর দাবির মুখে আদালত আজকে রায় দিয়েছে যে ইশরাকের আর মেয়র হতে আর কোনো বাধা থাকলো না এবং তিনি এখন যে কোনো সময় শপথ নিতে পারবেন সেই নির্দেশনাও কিন্তু দিয়েছেন। আমি যদি একটু মমিন হোসেনের ক্যামেরায়
মানে দেখাতে চাই যে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল পর্যন্ত একদম পুরো জনসমুদ্র এলাকায় পরিণত হয়েছে। সবার কথা একটাই যে ইশরাককে আসলে যেভাবে হয়রানি করা হয়েছে এবং ইশরাককে যেভাবে শপথ নিতে যে ব্যত্যয় ঘটানো হয়েছে সেই হিসাব তারা চুকিয়ে এখান থেকে আসলে উঠে যাবেন। তার আগে তারা এখান থেকে কেউ নড়বেন না, এমনটি কিন্তু তাদের বক্তব্যে মানে ভাষাটা আসলে মানে আমাদের গণমাধ্যমের কাছে উপস্থাপন তারা মানে করেছে। তো আসলে এখনও আসলে এই আন্দোলন চলমান রয়েছে। ইশরাক আসলে তার যে মেয়র পদ আদালত থেকে হাইকোর্ট থেকে যেটা ফিরে পাওয়ার কথা সেটি ফিরে পেয়েছে বা হাইকোর্ট ফিরে দেওয়ার ফলে সাধারণ নগরবাসীর মধ্যে যারা এখানে জড়ো হয়েছেন তাদের মধ্যে একটা সন্তুষ্টি বিরাজ করছে। তারা বলছেন যে এই রায়ের ফলে তারা একদম আদালতের প্রতি যে এতদিন যে বিচারহীনতার সংস্কৃতি সেটি যেমন ফিরে এসেছে সের প্রতি তারা সমর্থন জানিয়ে তারা সাধুবাদ জানিয়েছেন হাইকোর্টকে যে তার ইশরাকের মেয়র পদটি ফিরিয়ে দিয়েছেন। তো আসলে এখন তো মেয়র পদটি ফিরে পেয়েছেন, তো আপনারা কেন এখানে এখনও অবস্থান করছেন? যে দাবির জন্য 8 দিন ধরে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের ফল তো আপনারা পেয়েছেন, তো এখন আসলে আপনাদের দাবিটা কি? এখন আমাদের দাবি হলো যে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাকে গেজেট করানোর পরেও তাকে শপথ করানো হয় নাই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাহফুজ এবং আসিফ নজরুল ইসলাম এমন কিছু উপদেষ্টা তারা এই শপথ বিলম্বিত করেছে, বিষয়টিকে হাইকোর্টে নিয়ে গিয়েছে। কিন্তু হাইকোর্ট তো ঠিকই যেটা নিম্ন আদালতের রায় সেটাকে বহাল রেখে এই স্টে খারিজ করে দিয়েছে। তাদের এই খারিজ হওয়ার পরে এখন আর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নাই, এই জন্য আমরা নগরবাসী আনন্দিত। কিন্তু দীর্ঘ আজকে 9 দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদেরকে রাজপথে থাকতে হয়েছে। আমাদের স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন করেছি তার চেয়ে বেশি কষ্ট করতে হয়েছে। এই জন্য আমরা চাই যারা এটার সাথে জড়িত সেই উপদেষ্টাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তারা শপথ ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আপনি শুনছিলেন সৌদা, মানে একজন বলছিলেন যে তাদেরকে আসলে যে যারা উপদেষ্টারা যারা কালক্ষেপণ করেছে তাদের আসলে মানে পদত্যাগ না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দাবি পূরণ হওয়া পর্যন্ত কি মাঠে থাকবেন? এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাল্লাহ। তো সৌদা, আসলে এটাই ছিল আমার কাছ থেকে এই কাকরাইল মোড় থেকে সর্বশেষ খবর, এবং পরবর্তী সংবাদে হয়তো আমাদের অন্য কোনো সংবাদকর্মী যুক্ত হয়ে জানাবেন যে এখানকার সর্বশেষ পরিস্থিতি কি। তবে কথা একটাই, যতক্ষণ না এই 2 উপদেষ্টার পদত্যাগ হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইল মোড় ছাড়বেন না। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল থেকে বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্য প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর আদেশ চেয়ে করা রিট খারিজ করে দেয় জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম হয়ে আসবে না। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আদালতের এই যে রায় এটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। আর আন্দোলন নিয়ে আর কি ব্যাপার কি হতে পারে এটা ওরা ওখানে ঘোষণা দেবে, যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন কার্যকর করছেন তারাই। শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা 11:15টায় ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে অবস্থান নেন। বিক্ষোভে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের করা আপিলের উপর শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। গত ১৩ মে হাইকোর্টে আপিল করতে ৫৮৭ দিন বিলম্ব মার্জনা এবং আপিলের অনুমতি পেয়েছিলেন জোবাইদা রহমান। পরদিন তার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন এবং অধস্তন আদালতে তাকে দেয়া অর্থদণ্ড স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। এর ধারাবাহিকতায় বুধবার হাইকোর্টের এই বেঞ্চে জোবাইদার মামলাটি শুনানির জন্য কার্যতালিকার শুরুর দিকে ছিল। তার আইনজীবীরা শুনানির জন্য বিষয়টি উপস্থাপন করেন। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন ও বিচার বিভাগ ওই বিচারপতি অবসর সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা ৬ মোতাবেক বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন। খন্দকার দিলিরুজ্জামানকে ২০১৮ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর ২ বছর পর তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তারকৃত সাবেক মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সকাল ৮:৩০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে সাবেক এমপি মমতাজ বেগমকে হত্যাসহ একাধিক মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং বেশ কয়েকদিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে হাজির করা হলে আদালতের বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে মমতাজ বেগমকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। এরপর ৪ দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে ঈদে বাড়ি ফিরতে ১ জুনের টিকিট সংগ্রহ করেছেন আগ্রহীরা। সকাল ৮টায় রেলের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে, চলবে বেলা ২টার আগ পর্যন্ত। বেলা ২টা থেকে পূর্বাঞ্চল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩,৩১৫টি। বছরে ১২ মাসের মধ্যে ৫ মাসই বন্ধ থাকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া এসএসসি বা এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষার কারণেও বিঘ্ন ঘটে ক্লাসের। এতে করে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। অভিভাবকরা বলছেন, দিনের পর দিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের সন্তানরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। শিক্ষকরাও বলছেন তাদের নানান সীমাবদ্ধতার কথা। ইলিয়াস মাতবরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সরকারি এবং বেসরকারি মিলে দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০,০০০-এরও বেশি। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে প্রায় ৪.৫ কোটি। তথ্য বলছে, চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ছুটির তালিকায় সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুলে ১৫৮ দিন ছুটি থাকছে। সেই হিসেবে ১২ মাসের মধ্যে ৫ মাসই ছুটি। তবে ছুটির এই হিসেব সব প্রতিষ্ঠানে এক নয়। টানা ৪০ দিন ছুটি শেষে গত ৯ এপ্রিল মাধ্যমিক স্কুলের ক্লাস শুরু হয়। তবে ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার ফলে আরও ৩৪ দিন ছুটির জটে পড়ে পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ বন্ধ তো লেখাপড়ার ব্যাঘাত ঘটবে, কিন্তু এখন ক্লাস শুরু হয়েছে, আস্তে আস্তে সবকিছু কভার করে ফেলবো যেহেতু সামনেই পরীক্ষা। এতদিন বন্ধ, বাসায় বোরিং লাগতাছিল। এত বোরিং লাগা বাসায় ভালো লাগতাছিল না। যখন স্কুল বন্ধ ছিল তখন তো অতটাও মানে স্কুলে যেরকম গার্ড দিত বাসায় তো এরকম করে ছিল না। এরকম ছুটির জট কাটিয়ে এরই মধ্যে পুরো দমে পাঠদান শুরু হলেও ১০ দিন না পেরোতেই ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ১৯ দিনের জন্য আবারও ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা। ব্যাঘাত তো কিছু ঘটেই, কিন্তু তারপরও স্কুল থেকে যদি আপনার লুক আফটারটা ঠিক মতন হয় বা মেকানিজমটা ভালো থাকে পড়াশোনার, তার ওটা ওভারকাম হয়ে যায়। এসএসসি পরীক্ষাতে যে স্কুল কলেজগুলো যেখানে কেন্দ্র হয় ওই বাচ্চাগুলো কিন্তু অনেকটা ক্লাস মিস হয়। ক্ষতি তো হচ্ছে, কারণ হচ্ছে ক্লাস ওরা মেনলি হচ্ছে ক্লাসে থাকে, ওরকম ক্লাস ঠিক মতো পাচ্ছে না। গ্যাপ হইতেছে প্রায় ২.৫ মাস, বাচ্চা তো তার ক্লাসই ভুলে যায় তার যে ক্লাস কোনটা ছিল। আবার এই কোরবানির পরে মানে ছুটি দেবে, তো বাচ্চাদের বাসায় রাখাও আমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার।
এরপর পাঠদান বন্ধের খড়গ নামবে উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানে কেন্দ্র থাকা প্রতিষ্ঠানগুলো। স্কুলের বিকল্প বাসা সম্ভব না, এটা আমরাও ফিল করি যে বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে বাচ্চারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা যদি সকলে মিলে সত্যিকারের এটা বুঝতে পারে যে আমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, আমরা আন্তরিকতার সাথে এটাকে শেষ করব, সম্ভব। এমনিতেই নানাবিধ কারণে চলতি বছর নতুন বই পেতে কেটে গেছে বছরের 4 ভাগের 1 ভাগ সময়। তারপরও প্রতি বছর নিয়ম হয়ে যাওয়া এমন ছুটি জটে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও। দীর্ঘ ছুটির ফলে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা, তাই ছুটি কমিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার তেঁতুলতলা মোড় থেকে কাদিমপাড়া মোড় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা। নিয়মিতই ঘটছে সড়ক দুর্ঘটনা। এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন 10 গ্রামের লক্ষাধিকের বেশি মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে সড়কটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। পাবনা ঈশ্বরদীর দাসুরিয়া তেঁতুলতলা মোড় থেকে কাদিমপাড়া মোড় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে 10 গ্রামের লক্ষাধিকেরও বেশি মানুষ। অতিরিক্ত খানাখন্দ থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন, ফলে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, রাস্তাটি এতটাই খারাপ যে কোনো গাড়ি যাত্রী নিয়ে যেতে চায় না। রাস্তার দুরবস্থার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জরুরি প্রয়োজনে এই রাস্তায় কোনো রোগী পরিবহন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাস্তা যে এত অবস্থা খারাপ যা বলার বাহুল্য রাখে না। মানে রাস্তা মনে হচ্ছেন গাড়ি উল্টে যায় ভাব। বর্ষাকালে একটু হালকা পাতলা বৃষ্টি হলে গাড়ি উল্টায়, অনেক উল্টাও যায়। বহুত বড় বড় গাড়ি যায়, এসব রাস্তাটা একবারে ভেঙে শেষ হয়ে গেছে। অর্থাৎ এই রাস্তাতে যাওয়ার মতন কোনো রকমের উপায় নাই। রাস্তাতে একবারে চলার অনুপযোগী। সড়কটি 17 টন ওজনের যানবাহনের অনুপাতে নির্মাণ করা হয়েছিল, কিন্তু 30 টনেরও বেশি ওজনের যানবাহন চলাচল করায় এমন হয়েছে দাবি করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। একই সঙ্গে সড়কটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে বলেও জানানো হয়। ছোটখাটো মেইনটেনেন্স করলে টিকবে না, এই কারণে আমরা ছোট মেইনটেনেন্সে যাচ্ছি না। এটার জন্য আমরা আরটিআইপি প্রজেক্টে আমরা এটা ডিপিপিতে প্রস্তাব করা আছে যে ওইটা আসতে পারে, ওইটা আমরা বড় ধরনের মেরামত করতে পারি। যেহেতু ওভারলোডের ট্রাক, ওইখানে ইটের গাড়ি প্লাস বালুর গাড়ি চলাচল করে, সেজন্য এটা ছোট মেইনটেনেন্স আমরা করলে টাকাটা অপচয় হবে। 10 গ্রামের লক্ষাধিক মানুষের চলাচলের রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণের দ্রুত ব্যবস্থা নিবে সরকার, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। ইলিয়াস কমল, মাই টিভি।